সকালটা যেন আজ অদ্ভুতভাবে গুমট। অক্টোবরের রোদটা উঠেছে ঠিকই, কিন্তু বাতাসে ভারী এক অস্বস্তি ঘুরে বেড়াচ্ছে। আমি তখন অফিসে, কফির কাপ হাতে কিছু পুরনো কেসের নোট ঘাটছিলাম। হঠাৎই ফোনটা বেজে উঠল। চঞ্চুর গলা। সে হাঁপাতে হাঁপাতে বলল, এ পিয়াল, তুই খবরটা পেয়েছিস? আমি চমকে উঠলাম। কোন খবর? এই শান্তিনিকেতন কলোনিতে এক মহিলা মারা গেছেন। নাম রেশমা মিত্র। পুলিশের সন্দেহ খুন। আমার কপালে ভাঁজ পড়ল। খুন? কিন্তু তুই তো বললি শান্তিনিকেতন কলোনি। ওটা তো একদম রেসিডেন্সিয়াল এলাকা। চঞ্চু উত্তেজিত গলায় বলল, ঠিক তাই। কেউ কিছু শোনেনি, কেউ কিছু দেখেনি। কিন্তু সকালবেলা পরিচারিকা পাড়ার লোকজন জড়ো করে দরজা ভেঙে দেখে মহিলা মৃত। বধিতাকে খবর দেওয়া হয়েছে, উনি রওনা দিচ্ছেন। তুইও তাড়াতাড়ি চলে আয়। শুরু হচ্ছে গোয়েন্দা বধিতা সিরিজের আরও এক নতুন রহস্য অভিযান। রেশমা মিত্র হত্যা রহস্য। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে বর্জন করে চলুন। কলোনির ভিতর ঢুকতেই এক অদ্ভুত নিস্তব্ধতা টের পেলাম। পুলিশ, প্রতিবেশী, কৌতূহলী জনতা সবাই জড়ো হয়েছে রেশমা মিত্রের বাড়ির সামনে। বাড়িটা একতলা, সাদা রঙে রং করা, ছোট বাগান ঘেরা। বাইরের গেটে লাল টেপ। ভেতরে ঢোকার মুখেই বাসুদেবী, পরিচারিকা, কাঁদতে কাঁদতে বলল, আমি সকালে দিদিমণিকে ডাকতে গেছিলাম। প্রতিদিন সকালে চা দিই, দরজা খুললেন না। আমি বারবার ডাকলাম, দিদিমণি দিদিমণি, কোনো সাড়া নেই। তখন পাড়ার লোকজনকে ডেকে দরজা ভাঙলাম। দেখি উনি মেঝেতে পড়ে আছেন। ঘরের ভেতরে পা রাখতেই গা ছমছম করে উঠল। একটা লম্বা ড্রয়িং রুম পেরিয়ে ভেতরে শোবার ঘর। পর্দা টানা, জানলা বন্ধ। ঘরে হালকা আতরের গন্ধ। বিছানার পাশে রেশমা মিত্র পড়ে আছেন। মুখে অদ্ভুত শান্ত ভাব, চোখ বন্ধ, ঠোঁটের কোণে এক বিন্দু রক্ত। টেবিলের উপর একটা গ্লাস, অর্ধেক ভর্তি জল। পাশে একটা ছোট ডায়েরি খোলা অবস্থায় পড়ে আছে। আমি নোটবুকে লিখে রাখলাম, দরজা ভাঙা নয়, চিৎকার নেই, মুখ শান্ত। মৃত্যু আকস্মিক কিন্তু অস্বাভাবিক। ঠিক তখনই দরজা দিয়ে বধিতা ঢুকলেন। সাদা পাঞ্জাবি, উপরে ধূসর কোট, হাতে পুরনো চামড়ার ব্যাগ। শান্ত মুখে ঘরটা একবার চারদিকে তাকিয়ে দেখলেন। ময়নাতদন্তের রিপোর্ট এসেছে? আমি বললাম, প্রাথমিকভাবে বলা হচ্ছে মাথায় আঘাত পেয়ে মৃত্যু, কিন্তু কোনো তীব্র আঘাত দেখা যায়নি। বধিতা মেঝের দিকে ঝুঁকে কিছু একটা লক্ষ্য করলেন। আমি দেখলাম একটা ছোট নীল কাচের টুকরো সূর্যের আলোয় হালকা চকচক করছে। বধিতা কাজটা কাগজে মুড়ে তুলে নিলেন। চঞ্চু, ক্যামেরা আনো, এটা ফোকাস করো। চঞ্চু অবাক, বধিতা, এটা তো জানলার কাজ না? বধিতা মৃদু হাসলেন, না, জানলার কাজ মোটা হয়, এটা অনেক পাতলা। হয়তো চশমার কাজ কিংবা কোনো ছোট অলংকারের অংশ। তিনি বিছানার পাশে হাঁটু গেড়ে বসলেন। বালিশের কোণে একটা হালকা লাল দাগ, কিন্তু সেটা শুকনো নয়। মাথায় আঘাত এখানেই পেয়েছেন, বললেন বধিতা, কিন্তু আঘাতের চিহ্ন কম, মানে জোরে মারা হয়নি। সম্ভবত ঘনিষ্ঠ কেউ কাছে গিয়ে আঘাত করেছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে দরজা বন্ধ ছিল তো? বধিতা চুপ করে রইলেন। তারপর জানলার দিকে এগিয়ে গেলেন। জানলার নিচে আলতো ধুলোর ওপর একটা অদ্ভুত চিহ্ন, যেন
কারো জুতোর তলার ছাপ। তিনি নিচু হয়ে দেখলেন, বললেন, এই চিহ্নটা একদম তাজা, দেখো, ধুলো ঠিক জুতোর প্যাটার্নে ছড়িয়ে আছে। চঞ্চু তখন ভিডিও করছে, মাঝে মাঝে ফিসফিস করে বলছে, এত শান্ত ঘর, অথচ খুন হয়েছে, একদম সিনেমার মতো। প্রতিদা ঘরের টেবিলের উপরে ডায়েরিটা হাতে তুলে নিলেন, পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় থামলেন। পাতায় লেখা, যখন ছায়া নিজেকে চিনতে শেখে তখন আলো অস্বস্তিতে পড়ে। বদিদার ডায়েরিটা বন্ধ করে বললেন, পিয়াল, এই লাইনটা নোট করে রাখো। মৃতার নাম রেশমা মিত্র, ঠিকানা শান্তিনিকেতন কলোনি, বয়স আনুমানিক 50। আর এই বাক্যটাই কেসটার প্রথম সূত্র। আমি জিজ্ঞেস করলাম, মানে? বদিদার চশমা খুলে চুলে হাত বুলিয়ে শান্তভাবে বললেন, রেশমা মিত্রের মৃত্যু হয়তো খুন, কিন্তু সেটাকে এমনভাবে সাজানো হয়েছে যেন কেউ বুঝতেই না পারে। হে মৃত্যু একটা ছায়ার কাজ, যে ছায়াকে রেশমা চিনতে পেরেছিলেন। তিনি দরজার বাইরে বেরিয়ে গেলেন, পিছন ফিরে হালকা কণ্ঠে বললেন, আজ রাতটা ঘরটা সিল করে রাখো, কাল সকালে প্রতিবেশী আর আত্মীয়দের সঙ্গে কথা বলবো। প্রতিটি ছায়ার একটা ঠিকানা থাকে পিয়াল, সেটা খুঁজে বের করতেই হবে। সন্ধ্যা নামছিল ধীরে ধীরে, রাস্তার আলো জ্বলছে, কলোনির গাছের ছায়া দীর্ঘ হয়ে পড়েছে মাটিতে। আমি দাঁড়িয়েছিলাম বাড়ির সামনে, মনে হচ্ছিল এই নীরব বাড়িটার ভেতরে কোথাও একটা অদৃশ্য উপস্থিতি এখনো রয়ে গেছে, যেটা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। রেশমা মিত্রের মৃত্যুর মতোই নিঃশব্দ, কিন্তু ভয়ানক বাস্তব। সকালের হালকা কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। কলোনির বাতাসে আজও একটা অদ্ভুত গন্ধ লেগে আছে, যেন আতঙ্ক, গসিপ আর কিছু অজানা প্রশ্নের মিশ্রণ। আমি, চঞ্চু আর বদিদা আবার পৌঁছলাম রেশমা মিত্রের বাড়িতে। বাইরে দুজন কনস্টেবল দাঁড়িয়ে, ভিতরে সাব ইন্সপেক্টর মল্লিক আমাদের দেখে একটু মাথা নাড়ল। বদিদা কেমন যেন গম্ভীর মুখ করে ঢুকলো। আমি তার পাশেই। চঞ্চু ক্যামেরাটা নামিয়ে রেখেছে, কিন্তু ওর চোখে কৌতূহল, যেন কিছু একটা খুঁজে বের করার তাগিদ আছে। মল্লিকবাবু, বদিদা বললেন, ময়না তদন্তের রিপোর্টটা কি হাতে পেয়েছেন? মল্লিকবাবু ফাইলটা এগিয়ে দিলেন। মাথার পিছনে একটা শক্ত কিছু দিয়ে আঘাত, কিন্তু ঘরের কোথাও রক্তের দাগ নেই। মনে হচ্ছে আঘাতটা অন্য কোথাও লেগেছে, তারপর দেহটা এখানে আনা হয়েছে। বদিদা নীরবে শুনল, তারপর ঘরের ভিতর হাঁটতে শুরু করলো, ধীরে, একেবারে যেন হিসেব মতো, যেন প্রতিটা ইঞ্চি জায়গা তার মনে গেঁথে নিচ্ছে। আমি তখন জানলার দিকে তাকিয়েছিলাম। কাচের ফাঁক দিয়ে হালকা আলো ঢুকছে, মনে হচ্ছিল এখান থেকে কেউ বাইরে তাকিয়ে কিছু দেখছিল। ঠিক তখনই বদিদা নিচু হয়ে মেঝের কোণ থেকে একটা জিনিস তুলে নিল, নীল কাচের টুকরোটার মতোই দেখতে, কিন্তু এবার রংটা হালকা বেগুনি। পিয়াল, বদিদা ডেকে বলল, এই কাজটা তুই কাল দেখেছিলি? না বদিদা, এটা তো নতুন মনে হচ্ছে। ও একটু ভুরু কুঁচকে তাকালো। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে, ঘটনাস্থল সিল থাকার পরও এই টুকরোটায় এলো কিভাবে? চঞ্চু ওদিকে দৌড়ে গেল। মানে কেউ রাতে ঢুকেছিল? বদিদা শান্ত গলায় বলল, সম্ভবত কেউ এসেছে, কিছু খুঁজেছে, আর হয়তো যা খুঁজছিল সেটা পায়নি। ঘরটা আমরা খুঁটিয়ে দেখলাম। ড্রেসিং টেবিলের উপর রেশমা মিত্রের পারফিউম বোতলগুলো একটার পর একটা সাজানো, কিন্তু একটা বোতল মিস্টিক ব্লু, অর্ধেক ফাঁকা, আর ঢাকনাটা অন্যরকম। ওটা যেন অন্য কোম্পানির বোতলের ঢাকনা।
বদিদা সেটার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ, তারপর হঠাৎ বলল, পেয়াল, ওই নীল কাচের টুকরোটা আর এই বোতলের রং মিলিয়ে দেখো। আমি মিলিয়ে দেখলাম, হ্যাঁ, রংটা প্রায় এক। মানে, আমি বললাম, এই টুকরোটা ওই বোতল থেকে ভেঙে গেছে? বদিদা একটু হেসে বলল, হয়তো, কিন্তু মনে রাখিস, এখানে প্রতিটা হয়তোই একটা পথ দেখায়। সে ঘরের জানলার চারপাশ হাত দিয়ে দিয়ে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে তারপর ঘর থেকে বেরিয়ে বারান্দায় গেল। বৃষ্টির ফোঁটায় ভিজে থাকা মেঝেতে একটা দাগ, জুতোর ছাপ, হালকা, কিন্তু অন্যগুলোর চেয়ে আলাদা। ডান পায়ের গোড়ালিটা কিছুটা টিল্টেড, যেন হাঁটার ভঙ্গি অসমান। চঞ্চু, এই প্রিন্টার ছবি তুলে রাখো। চঞ্চু লেন্স ফোকাস করলো, আর আমি লক্ষ্য করলাম বদিদার চশমার আড়ালে চোখ দুটো কি তীক্ষ্ণভাবে ঝলসে উঠল। বাইরে তখন হালকা হাওয়া বইছে, দূরে এক মহিলা চা বিক্রি করছে, কয়েকজন প্রতিবেশী দাঁড়িয়ে আলোচনা করছে রেশমা মিত্র আত্মহত্যা করেছে না খুন হয়েছে। কিন্তু বদিদার মুখের অভিব্যক্তি দেখে আমি বুঝে গেলাম ওর মনে উত্তরটা তৈরি হচ্ছে। আমরা যখন বেরোলাম, বদিদা ধীর গলায় বলল, তদন্ত শুরু হয়েছে পেয়াল, এখন ছায়া খুঁজতে হবে, যে ছায়া এখনো আমাদের সামনে দাঁড়িয়ে আছে, অথচ আমরা তাকেই চিনতে পারছি না। আর আমি তখন ডায়েরিতে লিখলাম, রেশমা মিত্রের মৃত্যুর রহস্যের ভেতরে প্রথম আলোর রেখা দেখা দিল আজ, কিন্তু সেই আলো কোথায় নিয়ে যাবে তা এখনো ঘন ছায়ায় ঢাকা। সন্ধ্যার আগের হালকা আলো, কলোনির রাস্তায় এখনো শান্ত, কিন্তু সেই শান্তির ভিতরে অদ্ভুত একটা চাপ আছে। আজ আমরা, মানে বদিদা, চঞ্চু আর আমি, রেশমা মিত্রের কলোনির বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। প্রত্যেকের চোখে কৌতূহল, ভয়ে ভরা প্রশ্ন, আর কিছুটা সন্দেহ। বদিদা তার নোটবুক হাতে নিয়ে বলল, প্রত্যেকের মুখে দুটো গল্প লুকানো আছে পেয়াল, আমরা চেষ্টা করব সেই মুখগুলো পড়তে। আমি প্রথমে একজন বৃদ্ধ প্রতিবেশীর কাছে গেলাম, যিনি বললেন রেশমা খুব সহৃদয় ছিলেন, সব সময় সাহায্য করতেন। কিন্তু সেই বৃদ্ধের চোখে একটা লুকোনো আশঙ্কা ছিল। বদিদা সরাসরি তাকে জিজ্ঞেস করলো, রেশমার সঙ্গে শেষ কয়েকদিনে কেউ কি অস্বাভাবিক আচরণ দেখিয়েছে? বৃদ্ধ কিছুটা কাঁপা কণ্ঠে বলল, হ্যাঁ, দুই একজন খুব আগ্রহ দেখাচ্ছিল। চঞ্চু তখন হাসতে হাসতে বলল, প্রায় সবাই আমাদের সামনে মুখোশ পড়ে আছে, শুধু আমরা দেখি না। বদিদা নোট নিল ভ্রু কুচকে। তিনি জানলার দিকে তাকিয়ে বললেন, মুখোশ মানে শুধু হাসি নয় পেয়াল, অনেক সময় যা দেখা যায় না সেটাই গুরুত্বপূর্ণ। আমরা এগিয়ে চললাম একদম পাশের বাড়ির দিকে। অরূপ ঘোষ, যে কলোনির জমির ব্যবসার সঙ্গে জড়িত, আচমকা অস্বস্তি প্রকাশ করল, হাতটা জড়িয়ে বলল, আমি আমি কাল রাতে কিছু দেখিনি। কিন্তু তার চোখ কিছু বলছিল, যা সে মুখে আনতে পারছিল না। বদিদা ধীরে ধীরে নিজের নোটবুকে লিখল, প্রত্যেকের মধ্যে দ্বিধা আছে, কিছু কেউ প্রকাশ করছে না। মুখোশটা শুধু মুখে নয়, মনেও। আমি তখন আশেপাশের বাসিন্দাদের দিকে তাকালাম। সবাই বলল রেশমা সম্প্রতি একটা পুরনো আর্টিফ্যাক্ট নিয়ে গবেষণা করছিলেন। কেউ বলেন এটি শুধু ইতিহাসের নয়, এর সঙ্গে কয়েকজনের ব্যক্তিগত স্বার্থও জড়িত। বদিদা একে একে সবার বক্তব্য মিলিয়ে যাচ্ছিলেন। রাত নেমে এসেছে। কলোনির শীতল বাতাসে হঠাৎ চঞ্চু বলল, কি দেখে দেখো, ওই জানলার কাছে কিছু একটা নীল রঙের মতো। আমি সেদিকে তাকালাম। একটি হালকা নীল জুতোর ছাপ মেঝেতে। বদিদা তার চশমার আড়ালে আর চোখে তাকিয়ে, তার দৃষ্টি এমন যেন সেই ছাপ থেকে কাহিনীর সব চাবি বের হতে চলেছে। বদিদা তখন আমাকে বলল, পেয়াল, মনে রেখো, মুখোশের ভিতরে থাকা সত্য কখনো সহজে দেখা যায় না,
আজ আমরা শুধু প্রথম ছোঁয়া পেলাম, আর কিছু চিহ্ন আছে। নীল জুতো, জানলার পাশে কাচের টুকরো, যেটা আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। আমি ডায়েরি খুলে লিখলাম, কলোনির প্রত্যেক মুখে একটা ছায়া লুকানো। বদিদা তাদের চোখে, শব্দে এবং ছোটখাটো অঙ্গভঙ্গিতে তা ধরছেন। আজ প্রথম ছোঁয়া, রহস্যের আসল ছবি এখনো গোপন। চঞ্চু হেসে বলল, পিয়াল, আজও হালকা করে মজা হলো না, শুধু মুখোশের রহস্য। আমি হেসে বললাম, চঞ্চু, তো সবেতেই হেয়ালি, মুখোশটা খুললেই দেখা যাবে কাহিনী কি রূপ নেবে। রেশমা মিত্রের মৃত্যুর 3 দিন কেটে গেছে, কিন্তু রহস্যের কুয়াশা যেন আরো ঘন হয়ে উঠছে। বদিদা সারা রাত জেগে তার নোটবুকের পাতায় টুকটাক কিছু লিখেছে। আমি জানি ওর মাথার ভিতরে ইতিমধ্যে অনেক সূত্র ঘুরছে। সকালে আমরা আবার রেশমা মিত্রের বাড়িতে ফিরলাম। কলোনির লোকজন এখন কিছুটা শান্ত, কিন্তু কৌতূহল কমেনি। বাড়ির দরজা দিয়ে ঢুকতেই একটা হালকা গন্ধ, পুরনো বই আর কাগজের মিশ্রণ। ছঞ্চু বলল, এই বাড়িটা যেন নিজেই কিছু সাক্ষী হয়ে আছে বুঝিদা। বাড়ি কখনো মিথ্যে বলে না চঞ্চু, শুধু শোনার কান দরকার। আমরা 3 জন রেশমা স্টাডি রুমে ঢুকলাম। ঘরের এক পাশে বইয়ের তাক, আরেক পাশে একটা পুরনো আলমারি। বৌদিদা চশমা ঠিক করে আলমারির দিকে এগোলো। তালা নেই, কিন্তু একটা ড্রয়ার বন্ধ অবস্থায়। আমি সাবধানে খুললাম। ভিতরে কিছু পুরনো চিঠি, কিছু নোট আর একটা ডায়েরি। চঞ্চু তৎক্ষণাৎ ক্যামেরা অন করলো। বদিদা একটা চিঠি খুলে পড়া শুরু করলো। চিঠিটা প্রায় 8 বছর আগের, রেশমার নিজের হাতের লেখা। তাতে লেখা, আমি জানি তুমি যা করছো তা আইন বিরুদ্ধ, কিন্তু আমি চুপ থাকতে পারবো না অরূপ। আমি সব প্রকাশ করব। আমি একটু চমকে উঠলাম। অরূপ ঘোষ, সেই জমির ব্যবসায়ী? বদিদা মাথা নাড়ল। সম্ভবত, তবে শুধু নাম থাকলেই দোষী প্রমাণ হয় না। এই চিঠিটা প্রমাণ নয়, একটা সূত্র মাত্র। আরও কিছু কাগজ বেরোলো। একটা চিঠি অপঠিত অবস্থায়, খাম ছেঁড়া হয়নি। খামের উপর লেখা, যদি আমি না বাঁচি তবে এই চিঠি পড়ো। বদিদা চিঠিটা খুলে দেখল। ভেতরের রেশমার লেখা। আমি অনুভব করছি কেউ আমার চারপাশে নজর রাখছে। কিছু পুরনো কাগজ ও নথি আমার হাতে এসেছে, যা এই কলোনির কিছু লোকের মুখোশ খুলে দিতে পারে। যদি আমার কিছু হয়, সেই কাগজগুলো আমার পুরনো ট্রাঙ্কে আছে। চিঠিটা পড়ার পর ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। দুপুরে রোদ ঢুকছে জানলা দিয়ে, কিন্তু ঘরের ভিতরে যেন শীতল একটা স্রোত বইছে। চঞ্চু বলল, মানে রেশমা আগে থেকে বুঝেছিল কেউ ওকে মেরে ফেলতে পারে? বদিদা চুপচাপ জানলার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, পেয়াল চঞ্চু, এখন সময় এসেছে সেই ট্রাঙ্কটা খুঁজে বার করার। আমরা 3 জন পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। শেষে সিঁড়ির ঘরের কোণে একটা কাঠের পুরনো ট্রাঙ্ক পেলাম। ধুলো জমে গেছে। খুলতেই দেখলাম ভিতরে কিছু ফাইল, পুরনো প্রপার্টির কাগজ আর একটা ভাঙা কাচের ফটো ফ্রেম। ফ্রেমের মধ্যে রেশমা, অরূপ আর আরও 2 জন লোকের ছবি। পাশে একটা ছোট নোটে লেখা, সেই প্রজেক্ট, কলোনির সূচনা। বদিদা ছবিটা মনোযোগ দিয়ে দেখলো, তারপর চশমা নামিয়ে বলল, যে মানুষগুলো একসঙ্গে এই কলোনি বানিয়েছিল তাদের মধ্যে একজন এখন হত্যার সঙ্গে জড়িত। আমি ডায়েরিতে লিখে রাখলাম, রেশমার পুরনো চিঠি আমাদের তদন্তে প্রথম বড় মোড় এনে দিল। চিঠির প্রতিটি লাইন যেন মৃত্যুপূর্ব সতর্কবার্তা। এখন বধিদার চোখে আগুন। ও জানে কলোনির মুখোশগুলো একে একে খুলতে শুরু করেছে। চঞ্চু বলল, হে বধিদা, এইবার খেলা জমবে।
খেলা নয় চঞ্চু, এখন শুরু হলো সত্যের ছায়া। রাত তখন প্রায় 10টা। পুরো কলোনি নিস্তব্ধ। বাতাসে হালকা ঠান্ডা, অজানা এক গন্ধ। আমি তখন বদিদার ফ্ল্যাটে বসে আজকের দিনে নোট লিখছি। চঞ্চু সোফায় আধশোয়া হয়ে বলল, হে পিয়াল, এত লিখলি কেন? ওই কাল আবার বধিতে পড়ে বলবে হে তুমি অযথা বিশ্লেষণ করছো। তুই বুঝিস না চঞ্চু, এই তদন্তটা অন্যরকম। এখানে কেসটা শুধু খুন নয়, একটা ইতিহাস জড়ানো। ঠিক তখনই দরজায় বেল। ঘড়ির কাঁটা 10টা ছুঁয়েছে। আমি দরজা খুলে অবাক। বাইরে দাঁড়িয়ে আছে অরূপ ঘোষ। তার চোখে ঘুমহীনতা, মুখে একটা টান। বধিবাবুর সঙ্গে একটু দেখা করা দরকার, খুব দরকারি কথা। বদিদা চোখ তুলে বলল, এত রাতে? অরূপ গলা নামিয়ে বলল, হে আমার ভয় করছে। হে রেশমার মৃত্যুর পর আমাকে কেউ অনুসরণ করছে। হে জানি না কে। বদিদা শান্ত গলা বলল, বসুন, সব বলুন শুরু থেকে। অরূপ এক গ্লাস জল খেলো, তারপর বলল, এই রেশমা এক সময় আমার পার্টনার ছিল। এই কলোনির প্রজেক্টে আমরা একসঙ্গে কাজ করতাম। পরে ও কিছু পুরনো কাগজ পায়, যেটা প্রমাণ করে আমাদের জমির মালিকানায় অনিয়ম ছিল। আমি ওকে বোঝাতে চেষ্টা করি, ও শুনল না। এরপর ও আমার থেকে দূরে চলে যায়। কিন্তু আমি ওকে মারিনি, এটা আমার শপথ। বুদ্ধিদা চুপ করে রইল, ওর চোখে সেই পরিচিত গভীরতা। তারপর বলল, আপনি বলেছিলেন কেউ আপনাকে অনুসরণ করছে, কাকে দেখেছেন? অরূপ কিছুক্ষণ থেমে তারপর বলল, এই গতকাল রাতেও দেখি একটা ছায়া মূর্তির মতো গেটের কাছে। মুখটা দেখা যায়নি, কিন্তু আমি বুঝেছি সে রেশমার কোনো আত্মীয় হতে পারে। আর আর আজ সন্ধ্যায় একটা ফোন পাই। একজনের মহিলা কণ্ঠে বলল, তুমি হবে রেশমার সাকসেসর। হ্যাঁ, তারপর লাইনটা কেটে যায়। চঞ্চু অবাক, এই সাকসেসর মানে উত্তরাধিকারী? অরূপ মাথা নাড়ল, হ্যাঁ, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। অরূপ ওর আশঙ্কার কথা বলেই বেরিয়ে গেল। কিছুক্ষণ পর বুদ্ধিদা উঠে জানলার পর্দা সরালো। বাইরে অন্ধকার, কিন্তু রাস্তার আলোয় এক মুহূর্তের জন্য দেখলাম একজোড়া ছায়ার মতো কিছু দাঁড়িয়ে আছে। পরের মুহূর্তেই নেই। চঞ্চু ক্যামেরা হাতে নিয়ে দৌড়ে বেরোলো, কিন্তু কিছুই পেল না। শুধু গেটের কাছে একটা নীল জুতোর ছাপ। আবার সেই নীল ছাপ। বদিদা বলল, পেয়াল, ঘটনাটা এখন আর শুধুমাত্র রেশমার মৃত্যু নয়, এটা উত্তরাধিকার নিয়ে সংঘর্ষের মতো লাগছে। কেউ সাকসেসর শব্দটা ব্যবহার করেছে, মানে রেশমার মৃত্যুর পর কিছু হস্তান্তর হবে, হয় টাকা নয়তো সম্পত্তি। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি মনে করছো রেশমা তার সম্পত্তি কারো নামে উইল করে গিয়েছিল? বদিদা হেসে বলল, ঠিক তাই। আর সেই উইলি এখন লুকিয়ে আছে কোথাও। মানে পরের ধাপ উইল খোঁজা? বদিদা টেবিলের উপর নোটবুক রেখে ধীরে ধীরে বলল, না চঞ্চু, উইল নয়, সাকসেসর খোঁজা। কারণ যে রাতের আধারে ছায়ার মতো ঘুরছে, সে হয়তো জানে সব কিছু। আমি ডায়েরিতে লিখলাম, রেশমা মিত্রের মৃত্যুর তদন্তে আজ নতুন এক ছায়া ঢুকল। কলোনির অন্ধকার গলিতে কেউ আছে যে জানে সত্য। হয়তো সেই সাকসেসর, হয়তো খুনি। বদিদা এখন আরো নীরব, কিন্তু ওর চোখ বলছে আসল খেলা এখন শুরু। চঞ্চু দরজার বাইরে তাকিয়ে বলল, হ্যাঁ বদিদা, এ বাইরে কেউ আছে? বদিদা জানলার দিকে এগিয়ে গিয়ে শুধু বলল, থাকতে দে, ও থাকুক। আগামীকাল সকালে ওকে আমরা খুঁজব।
রাতের অন্ধকার ধীরে ধীরে ছুঁয়ে ফেলছিল দক্ষিণ কলোনির ঘন বসতিটা, কিন্তু আমাদের মাথার ভেতরে তখন একটাই প্রশ্ন ঘুরছিল, কে সেই সাকসেসর, আর কেনই বা রেশমা মিত্রকে হত্যা করা হলো? পরদিন সকালে আমরা আবার কলোনির সিকিউরিটি অফিসে হাজির। পুরো ভবন নিস্তব্ধ। করিডোরের এক পাশে ঝোলানো মনিটরগুলো নিভে আছে। চঞ্চু বলল, এই দেখছিস বিড়াল, সিকিউরিটি অফিসটা যেন ঘুমিয়ে আছে। যার কাজ নজর রাখা সেই অন্ধ। বদিদা হালকা হেসে বলল, অন্ধ নয় চঞ্চু, কিছু সময়ের জন্য অন্ধ করা হয়েছে। আমি অবাক হয়ে বললাম, মানে? বদিদা ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বলল, রেশমা মিত্রের মৃত্যুর রাত, সেদিন রাত 1টা থেকে 3টার মধ্যে কলোনির বাইরে কোনো আওয়াজ কেউ শোনেনি, কিন্তু পুলিশ রিপোর্ট বলছে মৃত্যুর সময় রাত প্রায় 2টো। সুতরাং এই 2 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। আমরা সিকিউরিটি রুমে ঢুকলাম। সিসিটিভি অপারেটর, নাম রমেশ, মুখ নিচু করে বসে আছে। বধিদা ওর সামনে গিয়ে বলল, রমেশবাবু, ভিডিও ফুটেজটা দিতে পারবেন? ও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, স্যার, সেই রাতে 3 ঘন্টার ফুটেজ মিসিং। চঞ্চু হেসে বলল, মিসিং মানে? ভিডিও কি গায়েব হয়ে গেছে? রমেশ লজ্জিত গলায় বলল, সেই রাতে সার্ভার হঠাৎ বন্ধ হয়ে যায়। কেউ নাকি পাওয়ার অফ করে দিয়েছিল, আবার চালু হলে 3 ঘন্টা উধাও। আমি আর চঞ্চু একে অপরের দিকে তাকালাম। বদিদা ভ্রু কুচকে রমেশের পিছনে রাখা সিস্টেমটা দেখতে লাগলো। স্ক্রিনে অন্য রাতের ফুটেজ চলছে, সব ঠিকঠাক। শুধু রেশমার মৃত্যুর রাতের ফোল্ডার খুলতেই এরর 404, মিসিং ফাইল। বদিদা শান্ত গলায় বলল, রমেশবাবু, এই সার্ভার রুমে ঢোকার অনুমতি কারা পায়? শুধু আমি আর কলোনির ম্যানেজার সঞ্জয়বাবু। সঞ্জয়বাবু কোথায় এখন? ও আজ সকালে কোথাও গেছে, রিক্সার দিকে। বদিদার ঠোঁট চেপে বলল, বেশ, পিয়াল লিখে রাখো, মৃত্যুর রাতে 3 ঘন্টার ফুটেজ উধাও, সার্ভার বন্ধ, আর চাবির অধিকার মাত্র 2 জনের। চঞ্চু তখন রমেশের পাশে ঘুরে ঘুরে একটা খুঁটিনাটি খুঁজে পেল। সে বলল, এ বুদ্ধিদা, দেখো তো, এই তারের নিচে কি যেন পড়ে আছে। বদিদা এগিয়ে গেল। মাটিতে পড়ে আছে এক ছোট্ট নীল রঙের ইউএসবি ড্রাইভ। বদিদা সেটা সাবধানে তুলল, চশমা ঠিক করে বলল, রমেশবাবু, এটা আপনার? না স্যার, আমি তো ইউএসবি ব্যবহারই করি না। বদিদার চোখে ঝিলিক নিয়ে বলল, তাহলে এইটাই আমাদের আজকে চাবি। রেশমার মৃত্যুর রাতের 3 ঘন্টার ফাঁকাটা হয়তো এখানে লুকিয়ে আছে। আমরা বদিদার ফ্ল্যাটে ফিরে ইউএসবি প্লাগ করলাম। কিছু ভিডিও ফাইল আছে, কিন্তু সবগুলো এনক্রিপ্টেড। সঞ্চু বলল, আবার হ্যাকিং লাগবে বুঝি? বদিদা শান্ত গলা বলল, না চঞ্চু, এখানে পাসওয়ার্ডই সব। রেশমার চিঠিতে একটা লাইন ছিল, মনে কর, আমি সব কিছু ছায়ার আলাদা লাগবো। পাসওয়ার্ডটা সেই ছায়া হতে পারে। আমি লিখলাম, শ্যাডো, ছায়া, রেশমা। কিছুতেই খুলল না। তারপর বুদ্ধা নিজে টাইপ করলো, ব্লু গ্লাস, আর সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভিডিও খুলে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে রাত 1:47। রেশমার ঘরের সামনে একজন মুখ ঢাকা মানুষ ঢুকছে, হাতে একটা ব্যাগ, আর মাত্র কয়েক সেকেন্ড পরে স্ক্রিন অন্ধকার হয়ে গেল। সঞ্চু চাপা গলা বলল, হে বুদ্ধিদা, ই তো খুনি। হতে পারে, আবার এও হতে পারে বিভ্রান্তি তৈরি করার কৌশল। কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে ইউএসবি হারিয়েছিল সে ইচ্ছে করে মাটিতে ফেলে গেছে। ও চায় আমরা এই ফুটেজটা পাই। আমি ডায়েরিতে লিখে রাখলাম,
রেশমার মৃত্যুর রহস্য এখন শুধু মানুষ নয়, প্রযুক্তির ভিতরেও ঢুকে পড়েছে। ভিডিও ফুটেজের ফাঁক যেন খুনির মনের ফাঁক, যেখানে সে নিজেকে লুকিয়ে রেখেছে। কিন্তু বদিদা এখন আগের চেয়ে বেশি স্থির। ও জানে সত্যি লুকিয়ে থাকলেও একদিন সেই ফ্রেম থেকে বেরিয়েই আসবে। বদিদা জানলার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, চঞ্চু, ভাবছি কাল সকালে আমরা একবার যাব সঞ্জয় বাবুর কাছে। ভিডিওর ফাঁকটাও জানবে, কিন্তু তার আগে আরও কিছু খতিয়ে দেখা দরকার। কারণ ভিডিওর ফাঁক নিয়ে সঞ্জয় সহজে মুখ খুলবে না। ছঞ্চু হাসলো। আর ও যদি নাই জানে এই বিষয়ে? বুদ্ধিতে শান্ত গলায় বলল, সেজন্যই সঞ্জয়ের সঙ্গে এই মুহূর্তে দেখা করা অতটা গুরুত্বপূর্ণ নয়। তবে এটা মনে রাখিস, সত্যের মুখ বেশি দিন মুখোশের আড়ালে ঢেকে রাখা যায় না। রেশমা মিত্রের মৃত্যুর পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। এখন গোটা কলোনিটাই অস্থির। আমরা 3 জন, আমি, চঞ্চু আর বধিদা, প্রতিদিন কোনো না কোনো সূত্র খুঁজছি। আজ সকালেই বধিদা বলল, পিয়াল, টাকার হিসাবটা যদি না মেলে তাহলে মানুষটাকে যতই নির্দোষ মনে হোক সন্দেহ থেকেই যায়। আমরা বেরোলাম ব্যাংকের দিকে। রেশমা মিত্রের অ্যাকাউন্ট ছিল সাউথ বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংকে। ম্যানেজার শ্যামলবাবু বধিদাকে দেখে খানিকটা অবাক হলেও ভদ্রভাবে বললেন, রেশমা দেবীর অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি, তবে মৃত্যুর আগের 3 দিনে কিছু ট্রানজ্যাকশন হয়েছে। বধিদা চশমাটা ঠিক করে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তারপর বলল, দেখাতে পারবেন? কম্পিউটার স্ক্রিনে কয়েকটা এন্ট্রি ফুটে উঠল। প্রথমটা 17 তারিখে 50,000 টাকা ট্রান্সফার হয়েছে একটা ব্যক্তিগত অ্যাকাউন্টে, নাম অর্ণব মুখার্জি। দ্বিতীয়টা 18 তারিখে 20,000 টাকা উত্তোলন করা হয়েছে এটিএম থেকে রাত 8টার পর। আর শেষটা 19 তারিখে, মৃত্যুর ঠিক 1 দিন আগে, 5,000 ক্যাশ ডিপোজিট। বদিদা ধীরে ধীরে মাথা নাড়ল। আমি জিজ্ঞেস করলাম, অর্ণব মুখার্জি কে? ম্যানেজার বললেন, ও রেশমা দেবীর পুরনো ব্যবসায়িক পার্টনার ছিলেন, এখন আর যোগাযোগ নেই। চঞ্চুর সাথে সাথে নোটপ্যাডে নামটা লিখে নিল। ব্যাংক থেকে বেরিয়ে আসতেই বদিদা বলল, রেশমা মিত্র মৃত্যুর আগে কারো ওপর বিশ্বাস করেছিল, হয়তো সেই বিশ্বাসটাই ও সর্বনাশ করেছে। আমরা হাঁটতে হাঁটতে ভাবছিলাম, যদি অর্ণব মুখার্জি নামের লোকটা সত্যি পার্টনার হয়ে থাকে, তাহলে এতদিন কোথায় ছিল? রেশমার জীবনের শেষ সপ্তাহে হঠাৎ কেন ওর অ্যাকাউন্টে টাকা পাঠালো? বধুদা হালকা গলায় বলল, এই ট্রানজ্যাকশনগুলো যদি আমরা টাইম লাইনে সাজাতে পারি, তাহলে বুঝবো কখন খুনির ছায়া ওর জীবনে ঢুকেছিল। চঞ্চু জিজ্ঞেস করলো, এ বদিদা, ওই 5,000 জমার মানে কি হতে পারে? বদিদা একটু হেসে বলল, চঞ্চু, খুনি সবসময় নিজের চাপ মুছতে যায় না। কখনো কখনো একটা ছোট পরিমাণ টাকা জমা বা তোলা খুনির জন্য চিহ্ন রাখে। সেটা বোকার মতো ক্লু নয়, বরং বুদ্ধির খেলা। ওর কথা শুনে আমার গা শিউড়ে উঠল। রেশমা মিত্রের মৃত্যু পিছনে একটা পরিকল্পনা স্পষ্ট, যেটা এখনো আমরা ধরতে পারিনি। বিকেলে বাড়ি ফিরে বদিদা ডেস্কে নোটগুলো সাজিয়ে বলল, পিয়াল, কাল অর্ণব মুখার্জির ঠিকানা জোগাড় করিস। আমি মনে করি ওই এই খুনের ছায়ার সবচেয়ে কাছে দাঁড়িয়ে আছে। চঞ্চু বলল, মানে এই কালোর সঙ্গে দেখা করতে হবে? বদিদা চুপ করে কেবল জানলার দিকে তাকিয়ে থেকে বলল, না, দেখা নয়, প্রথমে ওর ছায়ার সঙ্গে কথা বলবো।
ওর গলায় এমন একটা ঠান্ডা নিশ্চয়তা ছিল, যেটা শুনে বুঝেছিলাম খুনের খেলা এবার বদিদা নিজের চাল ফেলতে যাচ্ছে। পরের দিন সকালে ঘুম ভাঙল বদিদার ফোনে। গলাটা চেনা, কিন্তু টোনে একটা অদ্ভুত উত্তেজনা ছিল। পেয়াল, তুই এখনই বেরোচ্ছিস? অর্ণ মুখার্জির ঠিকানা আমি পেয়েছি, কিন্তু ওর সঙ্গে দেখা করার আগেই একটা অদ্ভুত তথ্য এসেছে। রেশমা মিত্রের এক প্রাক্তন ছাত্রের নাম বারবার ঘুরে আসছে তদন্তের কাগজে। আমি চমকে উঠলাম। ছাত্র মানে রেশমা মিত্র তো স্কুলে পড়াতেন। বদিদা বলল, হ্যাঁ, আগে বালিগঞ্জের একটা স্কুলে ইতিহাস পড়াতেন। সেই সময় ওর এক ছাত্র ছিল রোহন সেন, এখনও প্রাইভেট টিউটর। আর রেশমা দেবীর সঙ্গে ওর যোগাযোগ ছিল মৃত্যুর আগের দিন পর্যন্ত। বদিদা, চঞ্চু আর আমি দুপুরের মধ্যে রোহনের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। একটা ছোট গলির মধ্যে 2 তলা ভাড়া বাড়ি। দরজায় কড়া নাড়তেই এক যুবক দরজা খুলল। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, চোখের তলায় ঘুমের অভাব, কিন্তু গলায় এক অদ্ভুত রুক্ষতা। এ আপনারা? বদিদা নিজের কার্ডটা এগিয়ে দিল, শান্ত গলায় বলল, আমরা রেশমা মিত্রের মৃত্যুর তদন্ত করছি। ওনার সঙ্গে তোমার যোগাযোগ ছিল? রোহন একবার চোখ নামিয়ে তারপর ধীরে বলল, ছিল। উনি আমার শিক্ষিকা ছিলেন। আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম। চঞ্চু তখন ওর ঘরের ভেতরটা স্ক্যান করছে চোখ দিয়ে। টেবিলের কোণে একটা ফ্রেম করা ছবি, রেশমা মিত্রের সঙ্গে তোলা পুরনো গ্রুপ ফটো। স্কুলের কোনো অনুষ্ঠানে তোলা মনে হচ্ছে। বদিদা জিজ্ঞেস করলো, রেশমা দেবীর সঙ্গে শেষ কবে কথা হয়েছে তোমার? রোহন এক মুহূর্ত থেমে বলল, ওনার মৃত্যুর 2 দিন আগে উনি আমায় ফোন করেছিলেন। একটা পুরনো চিঠি সম্পর্কে জানতে চেয়েছিলেন। বলেছিলেন যদি আমি স্কুলের কোনো রেকর্ডে ওই চিঠিটার উল্লেখ পাই। বদিদা ভুরু কুঁচকে বলল, কোন চিঠি? রোহন কাঁধ ঝাঁকালো, আমি জানি না। শুধু বলেছিলেন এই চিঠিটি যদি ভুলাতে যায় তবে আমার শেষ। আমি ভেবেছিলাম উনি হয়তো অযথা বাড়িয়ে ভাবছেন, তাই একবারে পাত্তা দিইনি। বদিদা এক দৃষ্টে রোহনের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর শান্তভাবে বলল, রেশমা দেবীর ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা গিয়েছিল অর্ণব মুখার্জির নামে, ওর সঙ্গে তোর কোনো যোগাযোগ ছিল? রোহন একটু থেমে বলল, না, অর্ণব দা স্কুলে একবার এসেছিল ব্যবসা সংক্রান্ত কিছু কাগজপত্র নিয়ে। তার বাইরে আমি ওকে চিনি না। বদিদা চোখ নামিয়ে ধীরে বলল, তুই জানিস রেশমা দেবী মারা যাওয়ার আগের রাতে তোর নাম লেখা একটা খমের খোঁজ পাওয়া গেছে। রোহনের মুখ সাদা হয়ে গেল। কি? হ্যাঁ, আমার নাম? হ্যাঁ, ওই খামটা এখন পুলিশের হাতে। ভেতরে কি আছে সেটা জানার আগে আমি জানতে চাই, তুই কি কোনো কারণ দেখছিস যার জন্য রেশমা দেবী তোর নাম খামে রাখবেন? রোহন চুপ, ঠোঁট শুকিয়ে গেছে। তারপর একটু কাঁপা গলায় বলল, হয়তো একটা কথা বলেছিলাম ওনাকে, এমন কিছু যেটা উনি পছন্দ করেননি। ওনার অতীত নিয়ে কিছু গুজব শুনেছিলাম, বলে দিয়েছিলাম মুখের সামনে। সঞ্চু পাশে দাঁড়িয়ে বলল, মানে তুই ওনাকে অপমান করেছিলি? রোহন মাথা নিচু করে বলল, হয়তো তাই। দিদা শান্তভাবে উঠে দাঁড়ালো। পেয়াল, চলো, এই বাড়ির সামনে আজ রাতটা নজরে রাখতে হবে। রোহন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি বেরোতে বেরোতে দেখি বদিদার ঠোঁটে অল্প একটা হাসি ফুটেছে। বাইরে এসে আমি বললাম, বদিদা, ওর মুখ দেখে মনে হচ্ছে ও নির্দোষ। বদিদা বলল, দোষ নির্দোষ বলে কিছু নেই পিয়াল। মানুষ নিজের মতো করে নিজের গল্প লেখে। কখনো গল্পটা শেষ হয়, কখনো গল্পটাই মানুষকে শেষ করে দেয়। রোহনের মুখে সেই গল্পের ছায়া আছে। তারপর খুব ধীরে যোগ করল, রেশমা মিত্রের মৃত্যুতে একটা ছাত্র,
একটা পার্টনার আর একটা চিঠি, এই তিনটে ছায়া এখন একসঙ্গে নড়ছে। কাল সকালে দেখি কে কার পিছনে ছায়া ফেলছে। সকালের হালকা রোদ পড়ছিল আমাদের অফিসের জানলায়, কিন্তু বদিদার মুখে তখনও রাতের ছায়া। কাল রাতটা প্রায় নিদ্রাহীন কেটেছে। রোহনের বাড়ির সামনে বসে ওর গতিবিধি পর্যবেক্ষণ করেছি। কিছু অস্বাভাবিক পাওয়া যায়নি। তবুও বধিদা বলেছিল, নীরবতাও কখনো কখনো শব্দের চেয়ে বেশি বলে। সকাল 9টার দিকে খবর এলো অর্ণব মুখার্জি অবশেষে দেখা করতে রাজি হয়েছে। গল্ফ গ্রিনের পাশে ওর বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আমাদের দেখা করার সময় দিল। আমরা তিনজনই পৌঁছলাম ঠিক 12টার সময়। গার্ডদের মুখে চেনার ভাব। বদিদা কার্ড দেখাতেই দরজা খুলে গেল। অর্ণব মুখার্জি, 50 ঊর্ধ্ব, স্টাইলিস্ট পোশাক, নিখুঁত ইংরেজি উচ্চারণে খামহেন বলল। ঘরটা এয়ার কন্ডিশনড, দেয়ালে দামি পেন্টিং, কিন্তু পরিবেশটা অদ্ভুত ঠান্ডা। চঞ্চু আগেই ক্যামেরা চালু করে ফেলেছিল। অর্ণব সেটা খেয়াল করে হেসে বলল, আবার ওটা দরকার আছে নাকি? আমি তো খুনি নই। বদিদা শান্তভাবে বলল, খুনি কিনা সেটা আমরা জানি না অর্ণববাবু, কিন্তু রেশমা মিত্রের মৃত্যুর একদিন আগে আপনার ব্যাংক ট্রানজ্যাকশনের রেকর্ডটা একটু অদ্ভুত। অর্ণবের হাসিটা ম্লান করে ফেলল। ওটা আমার ব্যবসার অ্যাকাউন্ট। ওর কাছে কিছু প্রজেক্ট কাগজ ছিল, আমি টাকা পাঠিয়েছিলাম সেই জন্য। প্রজেক্ট কাগজ? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, ও এক সময় একটা হেরিটেজ প্রপার্টি নিয়ে কাজ করছিলেন। হ্যাঁ, আমি সেটা ডকুমেন্টেশন করতে চেয়েছিলাম। বধিদা তখন টেবিলের কোণে রাখা একটা গ্লাসে তাকিয়ে বলল, ওই প্রপার্টির নামটা কি রেশমা দেবী আপনাকে বলেছিলেন? অর্ণব একটু থেমে বলল, হ্যাঁ, শ্যামল বেলা, পুরনো এক জমিদার বাড়ি, দক্ষিণেশ্বরের কাছে। বদিদার চোখে তখন সেই পরিচিত ঝলকটা। আমি বুঝলাম কোনো সূত্র ওর মাথায় যুক্ত হচ্ছে। চঞ্চু হঠাৎ বলল, স্যার, ওই শ্যামল বেলার নাম আমি গুগলে দেখছি। সেটার মালিক তো এখন অন্য কেউ। অন্য বিরক্ত হয়ে বলল, সব কিছু গুগলে পাওয়া যায় না মিস্টার। বদিদা নরম গলায় বলল, ঠিক বলেছেন, কিন্তু যেটা গুগলে পাওয়া যায় না সেটা কখনো কখনো সত্যির কাছাকাছি থাকে। যেমন আপনার ও রেশমা মিত্রের ব্যক্তিগত সম্পর্ক। অর্ণবের মুখ হঠাৎ শক্ত হয়ে গেল। আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। বদিদা চোখে চশমা টেনে নিয়ে বলল, তবুও আপনি ওকে গত 1 বছরে প্রায় 10 বার ফোন করেছেন, তার মধ্যে 3 বার রাত 11টার পর। ঘরে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। এয়ার কন্ডিশনারের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। অর্ণব গলাটা পরিষ্কার করে বলল, ওর একটা ইনভেস্টমেন্ট ছিল আমার কাছে, আমি সেটা ফেরত দিতে চেয়েছিলাম। বৌদিদা উঠে দাঁড়ালো। ফেরত দিয়েছিলেন, কিন্তু সময়টা অদ্ভুতভাবে মিলেছে তার মৃত্যুর ঠিক আগে। আরও একটা কথা, আপনার অ্যাপার্টমেন্টের সিসিটিভিতে দেখা গেছে ওই রাতে একজন মহিলা এখানে এসেছিলেন। অর্ণব চুপ, ঘামের বিন্দু গড়িয়ে পড়ছে ওর কপাল বেয়ে। আমি জিজ্ঞেস করলাম, সে কি রেশমা মিত্র ছিলেন? অর্ণব যেন একটু কেঁপে উঠল। না, না, ও ছিলেন না। বুদ্ধিদা ধীরে বলল, তাহলে কে ছিলেন? পুলিশ যদি ওর ছায়াটা শনাক্ত করে, তবে আপনার এই শান্ত মুখোশটা কিন্তু আর থাকবে না। অর্ণব তখন সোজা হয়ে দাঁড়ালো। আপনারা যা খুশি ভাবুন, আমি কাউকে হত্যা করিনি। আমরা বেরিয়ে এলাম। গল্ফ গ্রিনের বাতাসেও যেন একটা তিক্ততা। আমি বললাম, বদিদা, ও শরীর ভাষা পরিষ্কার বলছে ও কিছু লুকোচ্ছে। বদিদা সিগারেট ধরিয়ে ধীরে ধীরে বলল, লুকোচ্ছে বলবি না পিয়াল, বরং বল
ও এমন কিছু জানে যা প্রকাশ পেলে খেলার ছকটাই বদলে যাবে। রেশমা মিত্র, রোহন আর অর্ণব, এই তিনজনের মধ্যে সম্পর্কের রেখা এখন ত্রিভুজ নয়, চতুর্ভুজ হচ্ছে। সঞ্চু হেসে বলল, মানে এই এখনো একজন বাকি? বদিদা তাকিয়ে রইল দূরের দিকে। হ্যাঁ চঞ্চু, সেই চতুর্থ জন, যে আড়ালে দাঁড়িয়ে সব দেখছে। ওই রাতটা যেন অন্যরকম লাগছিল। গল্ফ কিনের রাস্তা দিয়ে ফেরার সময় আমি, চঞ্চু আর বদিদা একবারও কথা বলিনি। বাতাসে অদ্ভুত একটা নীরবতা, যেন কেউ ঠিক পিছন থেকে আমাদের হাঁটা দেখছে। চঞ্চু অবশেষে নীরবতা ভাঙল। বদিদা, ওই অনুবাবুর মুখটা দেখলে? যেন কোনো অদৃশ্য ছায়া ওর চোখে ঢেকে আছে। বদিদা সিগারেটটা ফেলে ঠান্ডা গলায় বলল, ছায়া চোখে নয়, বিবেকে ডেকে থাকে চঞ্চু। আর ওর বিবেকে দাগ আছে, এখন সেই দাগটা খুঁজে বের করে কাজ। আমি জিজ্ঞেস করলাম, তাহলে পরের পদক্ষেপ কি? বদিদা বলল, রেশমা মিত্রের মৃত্যুর রাতে ওর ফ্ল্যাটে কেউ ছিল, মনে রাখিস পিয়াল। রেশমা মিত্রের ছাত্রের লিস্টটা কিন্তু অনেক লম্বা। অর্ণব জায়গায় ঢাকতে চাইছে, সেই কেটাকে খুঁজে পাওয়াই এখন সবচেয়ে বড় চাবিকাঠি। আমি পুলিশকে না জানিয়ে ওর বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজের কপি জোগাড় করেছি। তুই, চঞ্চু আর আমি সেটা রাতেই দেখব। রাত 8টা নাগাদ আমরা বদিদার ঘরে প্রজেক্টর লাগিয়ে ফুটেজ দেখতে শুরু করলাম। ছবির সময় 10:12। অর্ণব ফ্ল্যাটের দরজা খুলে বাইরে তাকাচ্ছে, মাথায় টুপি, হাতে ফোন। তারপর দেখা গেল এক মহিলার ছায়া, যিনি দ্রুত ভিতরে ঢুকে গেলেন। মুখ দেখা গেল না, কিন্তু ছায়ার গঠন, হাঁটার ভঙ্গি, সব কিছুই অদ্ভুতভাবে পরিচিত লাগছিল। চঞ্চু যেন থেমে গেল। ওই হাঁটা কোথায় যেন দেখেছি। আমি তাকিয়ে বললাম, ঠিক বলছিস। এই গেটটা আমি রেশমা মিত্রের পুরনো ভিডিওতে দেখেছিলাম। বদিদা স্থির দৃষ্টিতে স্ক্রিনে তাকিয়ে বলল, রেশমা মিত্র নয়, কিন্তু রেশমা মিত্রের মতো হাঁটে এমন একজন। আমি অবাক, মানে? বদিদা বলল, এই মহিলার উচ্চতা ও শরীরের গঠন রেশমা দেবীর সঙ্গে হুবহু মেলে, কিন্তু পোশাকটা লক্ষ্য কর। ডার্ক ব্লু ড্রেস, আর কাঁধে একটা হালকা কালো দাগ। রেশমা মিত্রের পোশাকের তালিকায় এমন কিছু নেই। চঞ্চু জিজ্ঞেস করলো, তাহলে এই মহিলা কে? বদিদা টেবিলের ড্রয়ার থেকে একটা পুরনো নোটবুক বের করলো। রেশমা মিত্রের আত্মীয় নামের মধ্যে একজন ছিল, মাধুরী মিত্র। ও আত্মীয় নয়, বরং সহকর্মী। দুজনের মধ্যে সম্পর্ক ছিল একেবারে ওঠা বসা করা। এক সময় একসঙ্গে একটা স্কুলে পড়াতেন, কিন্তু পরে ঝামেলা বেঁধেছিল। রেশমা মিত্র তাকে হঠাৎ বদলি করিয়ে দেয়। আমি বললাম, মানে প্রতিশোধ? বদিদা হেসে বলল, প্রতিশোধ সবসময় খুনের রূপ নেয় না পেয়াল। কখনো কখনো প্রতিশোধের রূপ সত্যি গোপন রাখা। ঠিক তখনই চঞ্চু চিৎকার করে উঠল, বদিদা, এ থামো, ওই ছায়াটা দেখো। ফুটেজের টাইম রাত 11:34। দেখা গেল সেই মহিলা বেরিয়ে যাচ্ছে, কিন্তু এবার তার হাতে একটা ফাইল। অর্ণব দরজায় দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে। বদিদার সঙ্গে সঙ্গে নোটবুকে লিখল, ফাইল। ফাইল মানে প্রমাণ। আমি জিজ্ঞেস করলাম, মানে ওই ফাইলটাই রেশমা দেবীর পুরনো চিঠি? বদিদা বলল, সম্ভবত। আর যদি সেটা সত্যি হয়, তাহলে রেশমা দেবীর মৃত্যু শুধুমাত্র ব্যক্তিগত প্রতিহিংসা নয়, এর পেছনে বড় কোনো আর্থিক ষড়যন্ত্র আছে। ঝঞ্চু চোখ বড় করে বলল, মানে পুরো খেলা অন্যদিকে ঘুরে গেল? বদিদার ঠোঁটে একটু হাসি টেনে বলল, এখনো না চঞ্চু। ছায়ার মুখ আমরা পেয়েছি, কিন্তু ছায়ার সাক্ষী এখনো লুকিয়ে আছে। সে সাক্ষী সত্যি খুলে দেবে।
আমি প্রশ্ন করলাম, সাক্ষী বলতে? বুধিদা চশমা খুলে জানলার দিকে তাকিয়ে বলল, যে ওই রাতে সব দেখেছিল কিন্তু কিছু বলেনি, রেশমা মিত্রের কলোনির এক প্রতিবেশিনী ও পরিচারিকা বাসুদেবী। কাল সকালে আমরা ওর সঙ্গে দেখা করব। সেই মুহূর্তে বাইরে বজ্রপাতের শব্দে ঘরটা কেঁপে উঠল। ছুঁচু হেসে বলল, বুধিদা, এমন নাটকীয় টাইমিং শুধু তোমাকে মানায়। বুধিদা শান্ত গলায় বলল, নাটক নয় চঞ্চু, প্রকৃতি অনেক সময় রহস্যের সঙ্গে হাত মিলিয়ে দেয়। বজ্রপাতের আলোয় বুধিদার মুখটা এক মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠেছিল, চোখে ঝলক, ঠোঁটে দৃঢ়তা। আমি বুঝে গেলাম এখন তদন্ত আসল পথে ঢুকেছে। পরের দিন সকালে আমরা তিনজন, বুধিদা, চঞ্চু আর আমি, রেশমা মিত্রের কলোনির দিকে রওনা দিলাম। রাস্তা ভিজে, রাতের বৃষ্টির পরে চারপাশে একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা ভাব। এমন আবহে তদন্ত শুরু করতে বুধিদার আলাদা তীক্ষ্ণতা দেখা যায়, চোখে চশমা, ঠোঁটে অল্প একটু হাসি। চঞ্চু, ক্যামেরাটা রেডি রাখিস, হাত যা পাবি সেটা হয়তো পুরো খেলাটার দিক ঘুরিয়ে দিতে পারে, বলল বুধিদা। বাসুদেবী রেশমা মিত্রের বাড়ির পাশের একতলা ঘরে থাকেন। বয়স 60-এর কাছাকাছি, হাতে শাখা পলা, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ, যেন কিছুই এড়ায় না। আমরা পৌঁছতে উনি একটু অবাক হয়ে বললেন, আপনারাই সেই গোয়েন্দাবাবু? আমি শুনেছিলাম আপনি নাকি পুলিশ না হয়েও সব রহস্য মিলিয়ে দেন। বদিদা হেসে বলল, আপনাদের আশীর্বাদে তাই করি। আপনি রেশমা দেবীকে শেষ কখন দেখেছিলেন? বাসুদেবী এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, সেই রাতে প্রায় 10:45টার দিকে ওর বাড়ির লাইট জ্বলছিল, জানলায় ছায়া পড়েছিল, দুইজনের ছায়া। একজন ছিলেন রেশমা দিদিমণি, আরেকজন মহিলা, কিন্তু মুখ দেখতে পারিনি। আমি অবাক হয়ে বললাম, দুইজন মহিলা? হ্যাঁ, আমি খুব স্পষ্ট দেখেছি। রেশমা দিদিমণি দাঁড়িয়েছিলেন জানলার পাশে, আর অন্যজন বসেছিল সোফায়। ওদের মধ্যে কিছুক্ষণ তর্ক বিতর্ক চলছিল মনে হলো। তারপর লাইট নিভে গেল। চঞ্চু তখন ফিসফিস করে বলল, বুধিদা, ওই ছায়া তো সিসিটিভির ফুটেজের সঙ্গে মেলে। বুধিদা মাথা নাড়ল, ঠিক তাই, কিন্তু তারপর কি হলো বাসুদেবী? তারপর 10টার কিছু পরেই বাইরে একটা গাড়ির শব্দ পেলাম। জানলা দিয়ে তাকিয়ে দেখি নীল স্কার্ফ পরা একজন মহিলা দ্রুত বেরিয়ে যাচ্ছে। মাথায় একটা ফ্যান্সি টুপি ছিল। গেট খুলে রাস্তার দিকে চলে গেল। বুধিদা শান্ত গলা বলল, আপনি কি তার মুখ দেখেছিলেন? না বাবু, টুপিটা এমনভাবে নামানো ছিল যে মুখ দেখার জো নেই। তবে একটা কথা মনে আছে, ওর হাতে একটা পুরনো বাদামি রঙের ফাইল ছিল। বুধিদা সামান্য হেসে বলল, ঠিক আছে, আপনি দারুণ পর্যবেক্ষক বাসুদেবী, এ তথ্যটা আমাদের কাজে আসবে। আমরা উঠতে যাচ্ছিলাম, এমন সময় বাসুদেবী ধীরে ধীরে বললেন, আরেকটা কথা আছে বাবু, সেদিন বিকেলে এক ছেলেকে দেখেছিলেন যে বারবার রেশমা দেবীর বাড়ির চারপাশে ঘুরছিল, মাথায় হুডি, হাতে একটা মোবাইল ফোন। মুখ দেখতে পাইনি। আমি জিজ্ঞেস করলাম, রোহন সেন? বাসুদেবী একটু ভেবে বললেন, কি জানে বাবু, মুখ তো দেখিনি, কিন্তু ওর হাঁটার ভঙ্গি যেন খুব চেনা। বাইরে বেরিয়ে আসতে চঞ্চু বলল, বুঝিদা, এখন তো মনে হচ্ছে সবাই সন্দেহজনক। রোহন, অর্ণব, এমনকি ওই মাধুরী মিত্র। বুধিদা ধীরে হাঁটতে হাঁটতে বলল, অপরাধের ছায়া কখনো একা পড়ে না চঞ্চু,
তার প্রতিফলন বহু মুখে দেখা যায়, কিন্তু একটা মুখ আছে যেটা এখনো আলোর বাইরে। আমি জিজ্ঞেস করলাম, মানে তুমি বলছো এই তিনজনের বাইরে আরো কেউ আছে? বদিদা থেমে রাস্তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ পেয়াল, যে ওদের সবাইকে নাড়াচ্ছে, রেশমা দেবী মৃত্যুর আগে যে পুরনো চিঠির কথা বলেছিলেন সেটা কেবল একজনই জানতো, আর সেই মানুষটাই এখনো নিঃশব্দে খেলা চালিয়ে যাচ্ছে। চঞ্চু অবাক হয়ে বলল, এই মানে কে? ওই চিঠির আসল লেখক? বদিদা হেসে বলল, ঠিক ধরেছিস, আর আমি জানি কোথায় তাকে খুঁজতে হবে। আমি বললাম, কোথায়? বদিদা পকেট থেকে একটা ছোট ফটো বের করলো, রেশমা মিত্রের স্কুলের পুরনো শিক্ষক সমিতির ছবি। আঙুল রাখলো এক মুখের উপর। এই মানুষটা স্কুলের সাবেক লাইব্রেরিয়ান সুব্রত ঘোষ। চিঠিটা ওই পাঠিয়েছিল, আর চিঠিটাই ওর জীবনের সবচেয়ে বড় ভুল। চঞ্চু বিস্ময় বলল, মানে পরের গন্তব্য ওর বাড়ি? বদিদা চশমাটা একটু মুছে নিয়ে তারপর পড়ে বলল, না চঞ্চু, আগে তার অতীত। কারণ অনেক সময় সত্যি খুঁজতে গেলে ছায়ার চেয়ে অতীতটাই বেশি আলো দেয়। বাইরে হালকা বাতাস বইছিল, রাস্তার ধারে বৃষ্টির ফোঁটা জমে ছোট ছোট জলাশয় তৈরি হয়েছে। সেই জলে নিজের প্রতিফলন দেখতে দেখতে আমি ভাবছিলাম, রেশমা মিত্রের মৃত্যু কি তবে শুধুই খুন নয়, নাকি বহু বছর আগের কোনো গোপন সম্পর্কের প্রতিশোধ? বদিদা পিছন থেকে বলল, চলো পেয়াল, ছায়া এখন আমাদের পথ দেখাচ্ছে। রেশমা মিত্রের মৃত্যুর পর এতদিন ধরে যেভাবে ঘটনার জট খুলছে, আজকের দিনটা যেন আরও এক ধাপ গভীর অন্ধকারে টেনে নিল আমাদের। সকালে আমি আর চঞ্চু পৌঁছেছি বালিগঞ্জ থানায়। ইন্সপেক্টর ঘোষাল বদিদাকে আগেই ফোনে জানিয়েছিলেন নতুন এক তথ্য এসেছে। ঘোষালবাবুর ডেস্কের উপর রাখা ছিল একটা মোটা খাম, তার ভিতর থেকে বেরোলো কয়েকটা প্রিন্ট করা ছবি, রেশমা মিত্রের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মুহূর্ত। কিন্তু একটা ছবিতে রেশমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে, তার মুখ দেখে আমি কিছুটা হতবাক হয়ে গেলাম। বদিদা চশমা নামিয়ে ভালো করে ছবিটার দিকে তাকালেন, ঠোঁটে একরকম কৌতূহলের হাসি। বললেন, এ লোকটার মুখ তুই চিনছিস না পেয়াল? আমি একটু ভাবলাম, কোথায় যেন দেখেছি। তারপর মনে পড়ল, এই লোকটাই তো রেশমা মিত্রের প্রাক্তন ছাত্র রিজু সেন। কয়েক বছর আগে খবরের কাগজে পড়েছিলাম ও বিদেশে কাজ করত, পরে হঠাৎ দেশে ফিরে এসেছিল। ঘোষালবাবু বললেন, এই রিজু সেন প্রায় 1 মাস আগে কলকাতায় ফিরে এসেছে। এসে রেশমা মিত্রের সঙ্গে 2বার দেখাও করেছে, শেষবার মৃত্যুর আগের দিন বিকেলে। বদিদা এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তাহলে এই সাকসেসর যাকে রেশমা রাতে দেখেছিল সে কি রিজু হতে পারে? দুপুর নাগাদ আমরা সবাই আবার ঘটনাস্থলে গেলাম। রেশমার ঘরটা এখনো সিল করা, কিন্তু পুলিশ অনুমতি দিয়েছে বদিদাকে পর্যবেক্ষণ করার জন্য ঢুকতে। চঞ্চু ক্যামেরা নিয়ে ঘরটা ঘুরে ঘুরে ছবি তুলছে, আমি নোট নিচ্ছি। বদিদা এক কোণে দাঁড়িয়ে চোখ আধবোজা করে ঘরের ভেতর তাকিয়ে আছে। দেখিস পেয়াল, এই ঘরের প্রতিটি জিনিসের বিন্যাস অদ্ভুতভাবে সুশৃঙ্খল, কিন্তু একটা জিনিসই কেমন যেন বেমানান লাগছে। আমি অবাক হয়ে তাকালাম, কোন জিনিসটা বদিদা? তিনি ডেস্কের উপর রাখা একটা ছোট ফটো ফ্রেম তুলে ধরলেন। রেশমা মিত্রের মা বাবার পুরনো ছবি, ফ্রেমের কাছে হালকা একটা ফাটল। বদিদা সেটার দিকটা দেখিয়ে বললেন, এই ফাইলটা নতুন, এই ফাটলটা নতুন, আর এই ফ্রেমে নীল কাচের কণাও আছে, ঠিক সেই ধরনের যেটা আমি ঘটনাস্থলে পেয়েছিলাম। আমার মনে হলো বুকের ভিতরটা হঠাৎ করে ধক করে উঠল। তাহলে কি রেশমাকে আঘাত করার সময় এই ফ্রেমটাই ব্যবহার করা হয়েছিল? বদিদা নরম গলায় বললেন, মাথায় আঘাতের কোণ, রক্তপাতের দিক
ফ্রেমের উচ্চতা সব মিলে যাচ্ছে। এই ফ্রেমই হত্যার অস্ত্র। চঞ্চু হা হয়ে তাকিয়ে রইল। মানে বদিদা, ওকে যে মারলো সে এই ফটো ফ্রেম দিয়েই মাথায় আঘাত করেছিল? বদিদা মৃদু মাথা নাড়লেন। ঠিক তাই, আর ওই আঘাতের পরই মৃত্যু হয়েছিল। তারপর তিনি চুপ করে জানলার দিকে তাকিয়ে থাকলেন। বিকেলের আলো ঘরে ঢুকছে, দূরে কাকের ডাক। বুধিদা বললেন, এখন আমরা জানতে চাইব এই ফটো ফ্রেম যার আঙুলের ছাপ থাকবে সেই রেশমার মৃত্যুর আসল সূত্রধর। চঞ্চু তখনই হেসে বলল, মানে এবার এই খুনির মুখোশ খুলতে আর দেরি নেই। বদিদা চুপচাপ বললেন, না চঞ্চু, মুখোশ খুলব ঠিকই, কিন্তু আমি আশঙ্কা করছি মুখটার পিছনে আমরা এমন কাউকে পাবো যাকে কেউই সন্দেহ করেনি এতদিন। ওই কথাটা বলেই বদিদা জানলার বাইরে তাকিয়ে রইলেন। ধীরে ধীরে জানলার চারপাশে হাত দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করে মৃদু হাসলেন। বললেন, দেখো পিয়াল, পুলিশ ঘরটা সিল করে রেখেছে, অথচ ঘরের ভিতরে জিনিসপত্র অবস্থান পরিবর্তন করছে। অর্থাৎ খুনি তার ফেলে যাওয়া অপরাধের ছাপ নষ্ট করছে। লক্ষ্য করে দেখো, খুনের ঘরে রাস্তার দিকের এই জানলাটা ঠিক যেন একটা এমার্জেন্সি দরজার মতো। এক পাশে কবজা, আর অন্য পাশে সুচতুরভাবে বসানো ছিটকিনির ফ্রেম অ্যালুমিনিয়াম, আর রডটা লোহার। কথাটা শেষ করে বদিদা মুচকে হাসলেন। দরজা সিল করা, পুলিশ পাহারায়, অপরাধী উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বকের সাহায্যে ঘরের ভিতর থেকে আটকানো লোহার ছিটকিনি ঘরের বাইরের রাস্তায় দাঁড়িয়ে অনায়াসে খুলে তার কাজ হাসিল করে ফেলেছে। তার মানে খুনের পর খুনি এইভাবেই জানলা দিয়ে বাইরে বেরিয়ে ওই ম্যাগনেটের সাহায্যে জানলা আবার বন্ধ করে দিয়েছিল। আর তখনই একটা ছায়া যেন গলির মোড়ে অদৃশ্য হয়ে গেল। রাত্রি নেমেছে। কলোনির শান্তি যেন একটা পাতলা আবরণের মতো, যার আড়ালে অনেক কিছু লুকিয়ে আছে। আমরা বদিদার সঙ্গে ঘটনাস্থলে ফিরে এলাম। জানলার কাছে দাঁড়িয়ে চঞ্চু ক্যামেরা হাতে, আমি নোটবুক হাতে। বদিদা বললেন, পিয়াল, আমরা যতই তথ্য জোগাড় করি, এ হত্যার আসল সাক্ষী একটাই, এবং সে এখনো আমাদের অজানা। আমি কিছু বুঝতে পারিনি। তখন তিনি ধীরে ধীরে জানলার বাইরে তাকালেন। দেখছিস, এই রাস্তার মোড়ে হালকা আলোতে কিছু দেখা যাচ্ছে? চঞ্চু ক্যামেরা উঁচু করে তাকালো। আমি তীক্ষ্ণভাবে মনোনিবেশ করলাম। অদূরে একটা শিশুর ছায়া, ছোট, অবচেতনভাবে যেন ভয় পেয়েছে। এই বাচ্চা, আমি ডাকলাম, কিন্তু সে একেবারেই অচেনা ভঙ্গিতে দৌড়ে চলে গেল। বৈদিদার চশমার আড়ালের চোখে তীক্ষ্ণ কৌতূহল। পিয়াল, সে আমাদের বলবে কি? আমরা শিশুটিকে কলোনির আশ্রয় কেন্দ্র থেকে আনলাম। নাম তার সূর্য, প্রায় 8 বছর বয়স। বুদ্ধিদা তাকে আস্তে করে জিজ্ঞেস করলো, সূর্য, সেই রাতে তুমি কি কিছু দেখেছিলে? একজন মানুষ, কাঁধে নীল ব্যাগ, পায়ে নীল জুতো, সে ঘরের ভেতর ঢুকেছিল। আমি দেখেছি সে একটি ফটো ফ্রেম নিয়ে দাঁড়িয়ে ছিল। বৈদিদা চোখ উঁচু করলেন। ঠিক আছে, আর কি দেখেছ? সূর্য বলল, ওর হাতে ছোট্ট একটা কাচের টুকরো পড়ে যায়, তারপর সে বেরিয়ে যায়। আমি জুতোটা দেখেছি, একটা অদ্ভুত রকম। আমি লিখে নিচ্ছি। বৈদিদা হঠাৎ বলে উঠলেন, এটাই আমাদের অদৃশ্য সাক্ষী, সূর্য। তার বর্ণনা দিয়ে আমরা সেই রাতের খুনির হাঁটা, উচ্চতা এবং জুতো শনাক্ত করতে পারবো। আমি অবাক। শিশুটি যে রাতের সমস্ত ঘটনার মাঝে নিরাপদে লুকিয়েছিল, সেই এখন প্রধান প্রমাণ। বদিদা অদ্ভুতভাবে চুপ হয়ে গেলেন। পিয়াল, সব কিছু যেন মিলিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ এটি আগে খুঁজে পায়নি।
ছোট্ট কেউ বড় সত্যের সাক্ষী হতে পারে। চঞ্চু তখন হালকা স্বরে বলল, এই হয়তো এই শিশুটি আমাদের সব প্রেম ভাঙবে। বদিদা শুধু মাথা নাড়লেন। তার চোখে খেলা নেই, শুধু বিশ্লেষণ, ধৈর্য এবং এক গভীর কৌতূহল। আগামী ধাপে আমরা জানব কে সেই নীল জুতো পরা মানুষ এবং কেন সে রেশমার জীবনে এভাবে প্রবেশ করলো। তবে সেটা করার আগে আমাদের সূর্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাত্রি গভীর হচ্ছে। আমি নোটবুক লিখছি। বধিদার ধীর গতি মনোযোগে সব সূত্র একত্রিত করছে। কলোনির অন্ধকারে আমাদের পায়ের শব্দে যেন একটা নতুন রহস্যের বাতাস বইছে। বধিদা আগের রাতে পাওয়া সব তথ্য মাথায় ঘুরিয়ে যাচ্ছেন, আর চঞ্চু ক্যামেরা হাতে ইতস্তত এদিকে ওদিকে ঘুরছে, যেমনটাও করে। আমাদের লক্ষ্য রেশমা মিত্রের ব্যক্তিগত ডায়েরি। বধিদা বললেন, পেয়াল, মনে রাখিস, শুধু ডায়েরি পড়ে আমরা হত্যাকারীর খোঁজ পাবো না। প্রতিটি ছেঁড়া পাতা, অদ্ভুত চিহ্ন এবং অক্ষর মুছে যাওয়া অংশ সবই একটি কোড। আমি বলি, কিন্তু বধিদা, ডায়েরিটা তো হারিয়ে গেছে, আমরা কোথায় খুঁজব? বধিদা শান্ত, খুঁজে ঠিক পাবো, কারণ একজন হত্যাকারী সবসময় কিছু না কিছু ভুল করে, আর সেই ভুলের দিকেই আমাদের তাকাতে হবে। আমরা কলোনির পাশের একটা ছোট্ট ক্যাফে যাচ্ছিলাম। চঞ্চু ক্যামেরা নিয়ে কোণে দাঁড়িয়ে আছে। আমি মেঝেতে তাকাই আর দেখি ঠিক সেই রকম একটা ডায়েরি পড়ে আছে, ছোট্ট, ছেঁড়া, কিছু পাতায় অক্ষর মুছে গেছে। আমি ডায়েরিটা হাতে তুলে নিলাম। প্রতিটি পাতায় এক একটি নোট। বধিদা দেখালেন, পেয়াল, দেখো, এখানে লিখেছে 19/B, শোনো। আমি জিজ্ঞেস করি, বধিদা, এটা কি ঠিকানা? তিনি বললেন, না, এটা শুধু একটা সংকেত। রেশমা নিজেই বুঝেছিল যদি কেউ ডায়েরি চুরি করে তবে সেই ঠিকানায় তাকালে সে কিছু বুঝে যাবে, আর এই ঠিকানা আমাদের হত্যাকারীর মানচিত্রের অংশ। আমি পাতাগুলো খুঁটিয়ে দেখি। কিছু পাতায় অদ্ভুত রঙিন রেখাচিত্র। বধিদা ব্যাখ্যা করেন, রেখাগুলো একেবারে এলোমেলো নয়, কিন্তু এগুলো স্থানীয় কোড, নিশ্চিতভাবে কোনো কক্ষ বা ফাইল নির্দেশ করছে। চঞ্চু হাসতে হাসতে বলল, বধিদা, এই ছোট্ট রেখাচিত্রে কি এই গেম খেলার চেষ্টাও আছে? বধিদা মৃদু হেসে বললেন, চঞ্চু, এটা গেম নয়, এটা জীবনের চাবিকাঠি, যে চাবি ছাড়া আমরা হত্যাকারীর পরিকল্পনাই বুঝতে পারবো না। আমি ডায়েরির আরও কিছু পাতা খুঁটিয়ে দেখলাম। সেখানে লেখা আছে, আবেদন জমা 7/6। বধিদা তীক্ষ্ণভাবে তাকালেন। এর তারিখ গুরুত্বপূর্ণ, হয়তো এই ফাইলের সঙ্গে হত্যাকারীর সরাসরি সম্পর্ক আছে। প্রতিটি তারিখ, প্রতিটি চিহ্ন সবই মিলিয়ে দেখতে হবে। চঞ্চুর ক্যামেরা স্থির। আমি নোট নিচ্ছি। বধিদা একাধিকবার একই পাতা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন। তিনি বললেন, পিয়াল, মনে রাখিস, ডায়েরি শুধু রেশমার ইতিহাস নয়, এটি হত্যাকারীর ধাঁধা, এবং আমাদের কাজ এই ধাঁধা উন্মোচন করা। শেষে বধিদা আমাকে ডায়েরিটি হাতে ধরিয়ে বললেন, পিয়াল, এখন তুমি সমস্ত নোট একত্র করো, প্রতিটি ছেঁড়া অংশ, প্রতিটি তারিখ এবং অক্ষর মুছে যাওয়া সব তথ্য একসাথে যোগ করো। আমরা এই ডায়েরির মাধ্যমে হত্যাকারীর আসল চাল বুঝতে পারব। রাত গভীর। ক্যাফের বাতি মৃদু আলো ছড়াচ্ছে। আমি নোটবুক খুলে লিখছি। চঞ্চু ক্যামেরা তাক করে স্থির হয়ে আছে। বধিদার চোখে জ্বালা নয়, শুধু এক বিশ্লেষণময় কৌতূহল, যা আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। আজকের দিনটা শুরু হলো সকালে। বধিদা আগের রাতের সমস্ত তথ্য মনে করে নতুন সূচনার দিকে তাকাচ্ছেন। চঞ্চু ক্যামেরা হাতে যেন সব কিছুকে খুঁটিয়ে ধরতে প্রস্তুত। আমি নোটবুক হাতে দাঁড়িয়েছি, ডায়েরি এখনো পাশেই। বধিদা প্রথমে বললেন, পেয়াল, চঞ্চুর ক্যামেরার রেকর্ডগুলো খুঁটিয়ে দেখা যাক,
কোনো ছোটোখাটো তথ্য এড়িয়ে যাওয়া ঠিক না। চঞ্চু কৌতুক দিয়ে হাসলো। আরে পিয়ার, মনে করো না আমি শুধু হেসেই দেখাই, ক্যামেরায় সব ধারা আছে। আমি ক্যামেরার ফুটেজ খুলতে শুরু করি। প্রথমে কিছু সাধারণ দৃশ্য, কলোনির রাস্তা, পাখি, কয়েকজন মানুষ। কিন্তু হঠাৎ আমার নজর যায় একটা ছোট শিশুর দিকে, রাস্তার ধারে দাঁড়িয়ে। আরে, এই তো সেই বাচ্চা ছেলেটা সূর্য। বধিতা বললেন, পিয়াল, মনে রাখিস, ছোটদের চোখ সবসময় স্পষ্ট। হত্যাকারী সবসময় তাদের উপস্থিতি গুরুত্বহীন মনে করে, কিন্তু তারা অনেক বড় প্রমাণ এবং সাক্ষী। আমি ফুটেজে খুঁটিয়ে দেখি, ছোট ছেলেটি রাতেও দেখা গেছে। সে রেশমার বাড়ির কাছে দাঁড়িয়ে আছে। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য, ছেলেটির চোখে কৌতূহল আর ভয় দুটোই মিশে আছে। বুধিদা বললেন, শিশুটি হয়তো হত্যাকারীর সঙ্গী নয়, কিন্তু হত্যাকাণ্ড দেখে থাকতে পারে। আমাদের সে তথ্য দিতে পারবে। পরবর্তীতে আমরা আবারও সূর্যকে খুঁজে পাই কলোনির আশ্রয় কেন্দ্রে। সে ভয়ে কাঁপছে, কিন্তু বধিদার ধীরে ধীরে কথাবার্তা তাকে আশ্বস্ত করলো। সে বলল, আমি দেখছি বড় ছেলে একটা নীল জুতো পরে, যে হঠাৎ একটি ছোট কাচের টুকরো ফেলে গেছে। পরে দেখেছি সেই টুকরো রেশমা দিদার ঘরে মিলেছে। আমি পাতা খুলে নোট করি। বধিতার চোখে ভাবনা চিন্তা। পেয়াল, এই কাচের টুকরো ঘটনার চাবিকাঠি। আমরা এটি দিয়ে হত্যাকারীর পায়ের ছাপ এবং কৌশল মিলিয়ে দেখব। ছেলেটির বর্ণনা অনুযায়ী হামলাকারীর হাঁটার ধরন অদ্ভুত। মাঝে মাঝে বাম পাটা আঁকড়ে ধরে। বুধিদা বললেন, এই হাঁটা এবং নীল জুতো দুটো একসাথে মিললে আমরা একজন নির্দিষ্ট ব্যক্তির দিকে ইঙ্গিত পাই। চুঁচু ক্যামেরা ধরে বলল, বুধিদা, এই শিশুটি না থাকলে আমরা হয়তো একটা কেটেগুলো কখনো খুঁজেই পেতাম না। এই ক্যামেরা রেকর্ড এবং তার বর্ণনা কিন্তু সেরা সূত্র। আমি দ্রুত নোট করছি। ডায়েরি, ব্যাংক রেকর্ড, নীল জুতো এবং এখন সূর্যের বর্ণনা সব মিলিয়ে একটা ধাঁধার আকার নেয়। বধিতা বললেন, পিয়াল, মনে রাখিস, হত্যাকারী যতই নিখুঁত মনে হোক, তার এক টুকরো ভুল আমাদের সব পথ দেখাবে। সূর্য হলো সেই ছোট্ট আলো। আজ সকাল থেকেই বুধিদা নিজের অফিসে ডায়েরি আর নোটপ্যাড নিয়ে বসে আছেন। চঞ্চু ক্যামেরা নিয়ে ঘুরছে, আর আমি পাশ দিয়ে সব কিছু নোট করছি। আমরা যে সূত্র পেয়েছিলাম, ছোট ছেলেটির বর্ণনা, নীল জুতো এবং কাচের টুকরো, আজ তা আরও গভীরভাবে খতিয়ে দেখার পালা। বুধিদা প্রথমেই বললেন, বেয়াল, নীল জুতো এবং কাচের টুকরো একসাথে মিলিয়ে দেখো। হত্যাকারী কোথায় ছিল এবং কিভাবে সে ঘটনাস্থলে পৌঁছেছে। আমি নোট খুঁটিয়ে দেখি, কাচের টুকরোটি শহরের পুরনো চলন্ত গ্লাস ওয়ার্কশপের শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করি। তারা মনে করে বলে, হ্যাঁ, এটি আমরা কেটেছি। এক ব্যক্তি এসেছে, বলেছে এটি তার আত্মনির্মাণ প্রকল্পে লাগাতে চায়। বধিদা বললেন, বেয়াল, বিক্রেতার বর্ণনা মনে রাখো। মাঝবয়সী, কাঁধে ঝোলানো ব্যাগ, টকটকে নীল জুতো। চুঞ্চু সঙ্গে সঙ্গে হাসে। বুধিদা, এই নীল জুতো আর কাজ দেখে মনে হচ্ছে হত্যাকারী ইচ্ছাকৃতভাবে আমাদের জন্য চিহ্ন রেখেছে। আমি দোকানে গিয়ে খুঁজে পাই শহরের একমাত্র জুতোর দোকান বিপ্লব কুমারের। বিপ্লবকে জিজ্ঞেস করি, এই সিরিজের নীল জুতো কে কিনেছে? বিপ্লব কিছুটা লজ্জা পেয়ে বলে, প্রতিটি শনিবার সন্ধ্যায় একজনই কয়েক জোড়া নীল জুতো কিনেছে। ঠিকানা জানি না, তবে পরিচিত অনুযায়ী মাঝবয়সী, কাঁধে ঝোলানো ব্যাগ। বধিদা হালকা হাসে। ফেয়াল, দেখা যাচ্ছে হত্যাকারী
পুনরাবৃত্তি করে একই প্যাটার্ন রেখেছে। জুতো ও কাজ দুটি একসাথে আমাদের হত্যাকারীর নেভিগেশন সিস্টেম। আমি নোট করি, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী নীল জুতোর ছাপের এক বিন্দুতে একটি বিশেষ কাটা নকশা আছে, যা নির্দিষ্টভাবে কাউকে চিহ্নিত করতে পারে। বদিদা বললেন, এটি শুধু ছাপ নয়, আমাদের হত্যাকারী স্টাইল। যে ব্যক্তি এটি ব্যবহার করেছে সে চায় আমরা তার উপস্থিতি লক্ষ্য করি। চঞ্চু ক্যামেরা ধরে দেখায় ছোট ছেলেটি ঠিক সেই ব্যক্তিকে দেখেছে যিনি কাজ ফেলে গেছে। বদিদা মাথা ঘুরিয়ে বললেন, পেয়াল, এর নীল কাচের টুকরো, জুতো এবং সূর্যের বর্ণনা সব মিলিয়ে হত্যাকারীর একটি স্পষ্ট প্রোফাইল তৈরি হচ্ছে। এখন আমাদের দেখার বিষয় কিভাবে সে নীল জুতো নিয়ে কলোনির ভিতরে ঢুকেছে এবং কাচের টুকরো রেখে গেছে। আজ আমি নিজের নোটবুক আর রেশমার ডায়েরির খসড়া নিয়ে বসে আছি। বদিদা পাশে দাঁড়িয়ে আমাকে নিখুঁতভাবে নির্দেশ দিচ্ছেন, পেয়াল, সমস্ত পুরনো নোট আবার খুঁটিয়ে দেখো। ছোটোখাটো কোনো কিছু চোখে না পড়লেই আমরা বড় সূত্র মিস করি। আমি প্রথমে ডায়েরি খুঁটিয়ে পাতায় পাতায় পরীক্ষা করতে শুরু করে দিই। দেখা যায় রেশমা তার ছাত্রদের তালিকা ধরে রেখেছেন, বর্তমান অবস্থান লিখেছেন। আমি তালিকাটি খুলে দেখি রাহুল, অমিতাভ সরকার এবং আরও বেশ কয়েকটি জনের নাম। বদিদা বললেন, পেয়াল, অমিতাভ লন্ডনে থাকা, রেশমার গবেষণার গুরুত্বপূর্ণ অংশে যুক্ত। মনে রাখো, সে সরাসরি আর্থিক লেনদেনে নেই, কিন্তু তথ্যের মাধ্যমিক চ্যানেলে সম্পূর্ণ প্রভাবশালী। আমি নোট করি তার ফোন নম্বর, ইমেল এবং ডায়েরিতে লেখা ছোট্ট বার্তা, বাড়ি 19/B, বাঁচাও। আমি বদিতাকে দেখাই, তিনি মাথা নাড়েন। ঠিক দেখেছ পিয়াল, এই 19/B ঠিকানা শুধু ফাইলের লুকোনো বার্তা নয়, এটি হত্যাকারীর নেটওয়ার্কের একটা হাইড আউট নির্দেশ করছে। চুঁচু পাশ থেকে হাসে, পিয়াল, তুই আবারও ডায়েরি খুঁটিয়ে দেখে আমাদের একটা ধাঁধা দিলে। আমি একটু রেগে বলি, চঞ্চু, এটা শুধু খোঁজা নয়, আমরা রেশমার ছোঁয়া খুঁজছি, তার নিরাপত্তা চিহ্ন, তার হঠাৎ আতঙ্ক। বদিরা চশমাটা খুলে বললেন, পিয়াল, তুমি দেখেছ কিভাবে একটি ডায়েরি কিছু নাম ও ঠিকানা আমাদের হত্যাকারীর পরিকল্পনার গোপন সূত্র খুলে দেয়। এখন আমাদের লক্ষ্য নতুন সূত্রের সঙ্গে জুতো, কাজ এবং ডায়েরি মিলিয়ে হত্যাকারীর প্রোফাইল আরও দৃঢ় করা। আজ বদিদা আমাকে বললেন, পেয়াল, সব তথ্য একত্রিত করো। যে সব ছোট খুঁটিনাটি আমরা খুঁজেছি, ব্যাংক লেনদেন, ফোন কল, সিসিটিভি শিডিউল, নীল জুতোর ছাপ, কাচের টুকরো, ডায়েরি সব মিলিয়ে দেখো। আমি নিজের নোটগুলো টেবিলে ছড়িয়ে দিলাম। প্রতিটি সূত্র আলাদা, কিন্তু বদিদার চোখে সবই স্পষ্ট। তিনি ধীরে ধীরে বোঝালেন, 19/B ঠিকানা, যা প্রথমে কোনো বাড়ি মনে হচ্ছিল না, সেটা সম্ভবত কোনো অফিস বা হাইড আউটের নাম। আর ছায়া রোড হচ্ছে আসলে মুভিং শেড নেটওয়ার্ক, অর্থাৎ হত্যাকারী এবং সহযোগীদের জন্য চলমান আড়াল। আমি আবার ডায়েরির প্রতিটি পাতা, ব্যাংক মেমো আর সিসিটিভি শিডিউল মিলিয়ে দেখি। বদিদা মনে মনে নোট লিখছেন, কখনো মুখ খুলে বললেন, পেয়াল, দেখেছ কি, ব্যাংক লেনদেনের P/B 137 কোডটি কেবল আর্থিক লেনদেনের ছাপ নয়, এটা হত্যাকারীর পরিকল্পনার অংশ। চঞ্চু পাশ থেকে জিজ্ঞাসা করে, পিয়াল, এই সব মিলিয়েও কি আমরা ধাঁধার শেষ দিকে আসছি না? আমি বললাম, চঞ্চু, না, আমরা এখন শুধু খুঁজে পেয়েছি কাঠামো। হত্যাকারী কে এবং তার সহায়ক কে, এটার জন্য আরও বিশ্লেষণ দরকার। বদিদা আর চোখে তাকিয়ে বললেন,
বেহাল, নীল জুতো, কাচের টুকরো, ব্যাংক মেমো, ডায়েরি সবই একটি বড় ফ্রেমিং অপারেশনের অংশ। এখন আমরা বুঝতে পারছি হত্যা শুধু ঘটনা নয়, এটা পরিকল্পিত। আমি নোট নিলাম, মনে মনে বললাম পরবর্তী ধাপেই সত্যের সব ছায়া উন্মোচিত হবেই। বুদ্ধিদা এমনভাবে সব মিলিয়ে যাচ্ছেন যে আমি যেন হাতের মধ্যে একটা পূর্ণ মানচিত্র ধরেছি। রাতটা ছিল ভারী, বৃষ্টি নামছে টিপটিপে, আর বদিদার ঘরের বাতিটা যেন অদ্ভুতভাবে নিঝুম আলো ফেলছে। টেবিলের উপর সারি করে সাজানো কাগজ, নীল জুতো, পাকানো কাচের টুকরো, রেশমার ডায়েরির ছেঁড়া পাতা, যেন কোনো মঞ্চে সাজানো প্রমাণের চরিত্রগুলো। বদিদা বললেন শান্ত গলায়, বেয়াল, আজ খেলার শেষ রাত। খুনের পেছনে যুক্তি যতটা সহজ, মানুষ ততটাই জটিল। চঞ্চু ক্যামেরা চালু করলো। প্রথমে মনে হচ্ছিল রাহুলই মূল অপরাধী, কিন্তু রাহুলের উদ্দেশ্য ছিল আর্থিক চাপ। সে রেশমাকে প্রভাবিত করতে চেয়েছিল, হত্যা করতে নয়। বিপ্লব কুমার আর দেবব্রত ছিলেন প্ররোচক, কিন্তু তাদের উদ্দেশ্য ডকুমেন্ট ধ্বংস। খুন নয়, খুনি অন্য কেউ। আমি নোট নিচ্ছি কাপা হাতে। সেই ব্যক্তি যার সঙ্গে রেশমার মানসিক সংঘাত বছরের পর বছর ধরে চলছিল, দেবাশিস নন্দী। আমার কলম থেমে গেল। বদিদা সামনে বাড়িয়ে দিলেন রেশমার পুরনো ছাত্রদের লিস্ট। নিচে স্পষ্ট লেখা, দেবাশিস নন্দী, আর্ট রেস্টোরেশন ট্রেনি, এক্সপেলড। রেশমা ওকে এক সময় নকল আর্টওয়ার্ক জমা দেওয়ার দায়ে ইনস্টিটিউট থেকে বের করে দিয়েছিলেন। তারপর ওর ক্যারিয়ার শেষ, আর্ট গ্যালারি থেকে প্রত্যাখ্যাত। রেশমার প্রতি একটা ভয়ানক ঘৃণা জমে ওঠে। চঞ্চু অবাক, মানে ও রেশমার বাড়ি গেছিল সে রাতে? হ্যাঁ। বুদ্ধিটা শান্তভাবে মাথা নাড়লেন। ক্ষমা চাইতে, কিন্তু রেশমা তাকে অপমান করে ফিরিয়ে দিতে চেয়েছিলেন। ধস্তাধস্তিতে টেবিলের কোনায় আঘাত পান রেশমা মিত্র, মৃত্যু তাৎক্ষণিক। আমি দেখলাম বুদ্ধিদার কণ্ঠে রাগ নেই, কেবল দুঃখ। ও পালিয়ে যায়, জানলা দিয়ে বেরোনোর সময় ফুলদানিটা ভাঙে। ওটাই সেই নীল কাচের টুকরো। আর নীল জুতো ওর পায়ে ছিল। দেবাশিস নিজের হাতেই সেই জুতো বানিয়েছিল, ওর প্রথম আর্ট প্রজেক্ট। আমার বুকটা কেমন যেন কেঁপে গেল। তাহলে রেশমা মিত্রের খুন দুর্ঘটনাই? আংশিক, বদিতা বললেন। দেবাশিসের উদ্দেশ্য ছিল ক্ষমা প্রার্থনা, কিন্তু অহংকার ও আত্মসম্মান মিলে তাকে ঠেলে দিল হত্যার দিকে। ওই আঘাত পরিকল্পিত ছিল না, কিন্তু ঘটনার পর ওর ভয় ও আত্মগ্লানি ওকে খুনির মতোই আচরণ করতে বাধ্য করে। বাইরে বজ্রপাতের আলোয় বুদিদার মুখে ছায়া পড়ে। পেয়াল, এটা সেই ধরনের খুন নয় যেটা খুনির অপরাধের মাত্রায় মাপা যায়। এটা এক আহত মানুষের প্রতিশোধের ছায়া। চঞ্চু চুপচাপ ক্যামেরা নামিয়ে রাখল। বুদিদা আরো বললেন, রাহুল, দেবব্রত, বিপ্লব এরা সবাই অন্য স্বার্থে জড়িয়েছিল, কিন্তু দেবাশিসই সেই কেন্দ্র, যার চারপাশে সব ঘূর্ণন। ওর হাতে হয়েছিল রেশমার মৃত্যু, আর ওর আত্মগ্লানিতে লুকিয়েছিল শেষ সূত্র। আমি নোটবুক বন্ধ করলাম, চোখ জ্বালা করছিল। রাতের শেষে যখন বদিদা ঘর ছেড়ে জানলার ধারে দাঁড়ালেন, দেখলাম বাইরে হালকা বৃষ্টি তখন থেমে গেছে। দূরে পুলিশের গাড়ির হেডলাইট পড়েছে। ছায়ার ঠিকানা কখনো মুছে যায় না, বদিদা ধীরে বললেন। রহস্য শেষ হতে পারে, কিন্তু মানুষের ভিতরে ছায়া থেকে যায়। চঞ্চু মৃদু স্বরে বলল, বদিদা, এবার চা খাওয়া যায়? বদিদা হেসে বললেন, চা চালো চঞ্চু, ছায়ার গল্প শেষ, কিন্তু আলোটা এখনো নিভে যায়নি। আমি ডায়েরির শেষ পাতায় লিখলাম, রেশমা মিত্রুর মৃত্যু হয়েছিল অহংকারের, লজ্জার আর এক অপমানিত শিল্পীর বেদনার। সত্য প্রকাশ পেল, কিন্তু বদিদার কথা মতো সত্য কখনো সম্পূর্ণ আলো নয়, অর্ধেক ছায়া।